কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেগুলো আমি একটু ডিসকাস করে দিই। যেমন অ্যারিথমেটিক আছে, মেনসুরেশন আছে, ঠিক আছে, জিওমেট্রি আছে। তো এইসবের মধ্যে যেমন অ্যারিথমেটিকের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার পড়ে, নাম্বার সিস্টেম, প্রফিট লস, তারপরে পার্সেন্টেজ, এগুলো ইম্পর্টেন্ট খুব। এজ বেস যেগুলো অঙ্ক থাকে, যেগুলো তোমাদের এক্সামে আসবে, সেগুলো কিন্তু আমি কভার করাবো তোমাদের এই ব্যাচে। প্রত্যেকটা ব্যাচে আমাদের প্রত্যেকটা দিন আমাদের একটা করে চ্যাপ্টার আমরা চেষ্টা করবো কভার করে নেওয়ার। কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক বড় ফার্স্ট চ্যাপ্টার, সেইগুলো হয়তো কমপ্লিট হবে না, সেগুলো আমি 2 দিনে করাবো। কিন্তু বেশিরভাগই আমাদের একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট প্যাটার্ন, ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা কমপ্লিট করব। জিকের মধ্যে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, 4টে। এর সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স 5টা। আর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে তোমাদের যেগুলো এক্সাম ওরিয়েন্টেড আছে সেগুলো কিছু কিছু জিনিস আমি টাচ করব, ঠিক আছে। আচ্ছা, এবার বলে দিই আমাদের এইটা আজকে যেটা আমাদের ক্লাস হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভ হচ্ছে, কিন্তু জাস্ট একটা ক্লাসই আমাদের, প্রত্যেকটা টিচারের একটা ক্লাস করে হয়তো আমাদের লাইভ হবে। তবে আমাদের যদি তোমরা রেগুলার ক্লাস করতে ইচ্ছুক হও বা ভালো লাগে, তাহলে আমাদের যে ব্যাচ আছে সেটা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, এবং আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে রাখবে। কারণ আমরা যে তোমাদের এখন ক্লাসগুলো করাবো সেগুলোর নোটসও কিন্তু ক্লাসের পরেই তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিও লেকচার, রেকর্ডেড ভিডিও প্লাস নোটস সবগুলোই কিন্তু সেখানে পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই করে নিজেরা কিন্তু সেই গ্রুপটাতে জয়েন করে নিও। এছাড়াও ইউটিউবে ফলো রাখার জন্য আমাদের সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট ক্লাস যেটা আমরা করব, ম্যাথেরই শুরু করব, ম্যাথ থেকে আমরা শুরু করি। তো ফার্স্ট ক্লাস যেটা হবে সেটা আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করব। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো আমাদের জানাটা খুব দরকার। কি প্যাটার্ন? প্রথমটা হচ্ছে ফ্র্যাকশন আছে, সেকেন্ড প্যাটার্ন সোয়ার্ডস অ্যান্ড ইন্ডাইসেস আছে, থার্ড বদমাস রুল আছে, ভি বদমাসও বলা হয়, ফোর্থ ডিভিজিবিলিটি বেসড আছে, রিমাইন্ডার বেসড, সিক্স ইউনিট প্লেস ডিজিট। ঠিক আছে, এই কয়েকটা আছে। আর বাকি মিক্সড কোশ্চেন যেগুলো হয় এগুলোর উপর থেকে, যেমন কিছুটা এমন কোশ্চেন থাকে যে তার মধ্যে ইউনিট ডিজিট প্লাস রিমাইন্ডার বেস দুটোই হয়। তো এই টাইপের মিক্সড কোশ্চেন, এই কয়েকটা তুমি যদি অঙ্ক করে নাও, এই কয়েকটা প্যাটার্নের অঙ্ক তুমি যদি করে নাও, তাহলে নাম্বার সিস্টেম থেকে যায় যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো এইখানে যেমন দেখে নাও, ফ্র্যাকশন ইম্পর্টেন্ট, সোয়ার্ডস অ্যান্ড ইন্ডাইসেস অতটা ইম্পর্টেন্ট না, ভি বদমাস ইম্পর্টেন্ট, ডিভিজিবিলিটি বেসড ইম্পর্টেন্ট, রিমাইন্ডার বেসড ইম্পর্টেন্ট, ইউনিট ডিজিট ইম্পর্টেন্ট। তো এইগুলো আমরা কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে। ওকে, প্রথম যদি কোশ্চেনটা আমরা দেখি, ফার্স্ট কোশ্চেন 1/1 × 2। আমি কোশ্চেন 2কে নেওয়ার পরে কিছুটা 30 সেকেন্ডস মতো আমি টাইম দেবো, তোমরা চেষ্টা করবে কোশ্চেনগুলোকে সলভ করার, এবং অ্যান্সার যেটা হবে সেটা আমাকে কমেন্টে জানাবে, ওকে। যদি কিছু ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো, তবে আগে ট্রাই করো নিজে করে নেওয়ার। এই অঙ্কটা তোমরা তোমরা যদি করো তাহলে কিভাবে করবে, এটার অ্যান্সার কত হবে তোমরা করে আমাকে দাও। 30 সেকেন্ডস আমি সময় দিচ্ছি। অপশন দিয়ে দিচ্ছি, অপশন এ 6/5, অপশন বি 5/6, অপশন সি
4/5, অপশন ডি 5/4। ওকে, 30 সেকেন্ডস কভার হয়ে গেছে। কেউ যদি করে থাকো অঙ্কটার অ্যান্সার কি হবে সেটা আমাকে বলো। শুভজিৎ মাইতি 5/6। ওকে, 5/6। 5/6। আচ্ছা, কিভাবে করলে? প্রথমে নিচে যেটা আছে ওটার সবকটা আমি লসাগু বার করলাম, দেন তারপরে উপরের গুলোকে যোগ করলাম সেই হিসাবে। মানে 1/1/2 2, এটা 2 প্লাস 1/6 এইভাবে, তাই তো? আমি সবকটাকে 1/60 হিসাবে ধরে নিয়েছি, মানে নিচে 60 ধরে সবকটাকে উপরের ওগুলো বসিয়েছি। নর্মাল নিয়ম যেমন হয় এরকম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি ডিফারেন্স নিয়ে করেছি আর কি, ডিফারেন্স নিয়ে, হ্যাঁ, মানে 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। ব্যাস এটাই আমি বলতে চাইছিলাম যে শর্টকাট আমাদের যদি এক্সামে পাস করতে হয় তাহলে আমাদের শর্টকাটটা জানতে হবে। কারণ যত দিন যাচ্ছে কি হচ্ছে, কোশ্চেনের লেভেল হয়তো একটু হালকা উপরে উঠছে, ঠিক আছে। কোশ্চেন যে কোনো এক্সামের কোশ্চেন, সিজিএল মেন্স থেকে শুরু করে যে কোনো এক্সামের কোশ্চেন যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, যদি কেউ ভালোভাবে প্রিপারেশন করে, আর যদি তাকে বলা হয় যে তোমার কাছে 2 ঘন্টা টাইম আছে, তুমি সলভ করো, সে 100টা কোশ্চেন সলভ করে দেবে ম্যাথে। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমাকে একটা মানে 25টা কোশ্চেনের জন্য মাত্র 15 মিনিটস টাইম থাকছে, আমাকে এই টাইমের মধ্যে কভার করতে হবে। এইখানে হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপারটা। তো এইখানে আমাকে জেনে রাখতে হবে যে আমি শর্টকাট কিভাবে কমপ্লিট করতে পারবো। শর্টকাট, তো এই অঙ্কগুলো যখনই দেবে আমাকে মাথায় রাখতে হবে এখানে দেখো কত ডিফারেন্স আছে। 2 আর 1-এর মধ্যে কত ডিফারেন্স? 1-এর ডিফারেন্স। 2 আর 3-এর মধ্যে কত ডিফারেন্স? 1-এর ডিফারেন্স। 3 আর 4-এর মধ্যে কত ডিফারেন্স? 1। প্রত্যেকটার 1-এর ডিফারেন্স। শুধু তাই না, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাই উপরে লেখা আছে। যখন এই ডিফারেন্সটাই উপরে লেখা থাকবে, উপরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই যদি ডিফারেন্সটা হয়, তাহলে কিচ্ছু না, জাস্ট প্রথমেরটা লিখে দিবে 1/1, ঠিক আছে, আর লাস্টেরটা লিখে দিবে। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস করে দেবে, যেটা থাকবে সেটার উল্টো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো। 1/6। দেখো কি করলাম, এই 1/1 আর এই 1/6, এই 1/1 এই 1/6, যখনই দুটো ডিফারেন্সটা উপরে থাকবে তখনই আমাদের কি করতে হবে, প্রথম রাশি দ্বিতীয় রাশি আর মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা এটার অপোজিট হবে। যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকে প্লাস, ব্যাস আমাদের অঙ্ক কিন্তু এখানেই হয়ে যাবে। কি হবে? লসাগু 5/6 হবে, তাই তো? রাইট অ্যান্সার হবে 5/6। এটা হচ্ছে সঠিক অ্যাপ্রোচ অঙ্কটা করার। এবার যেমন শুভজিৎ মাইতি মনে হয় করেছিল, 60 বার করেছিল, এলসিএম বার করেছে, এলসিএম বার করেছে, ওটাও ঠিক, ভুল না, তবে কি ওটা টাইমটা একটু বেশি লাগে। এবার তোমার যদি ক্যালকুলেশন ফাস্ট থাকে তাহলে তুমি তোমার সিম্পল নিয়মে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। যেটা আমি 15 সেকেন্ডে করে দিচ্ছি সেটা তোমাকেও 15 সেকেন্ডে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। 1 মিনিট, চলো সেকেন্ড 2 নম্বর অঙ্কে চলে যাই আমরা। এই প্যাটার্নটা তো মোটামুটি বুঝে গেলে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বলি ডিফারেন্সটা যদি সেম না থাকে তাহলে কি করব? এখানে তো ডিফারেন্স সেম ছিল, ডিফারেন্সটা যেটা ছিল ওটাই উপরে দেওয়া ছিল, সেই কারণে আমি ডিরেক্ট করে দিতে পারলাম। এখানে যদি এইরকম অঙ্ক থাকে,
থাকতেই পারে, ডিফারেন্স সেম যে দিবে তা তো না। এই অঙ্কটা যদি থাকে সেক্ষেত্রে আমি অ্যান্সারটা কি করে বার করব? 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, ঠিক আছে? অপশন এ 4/25, অপশন বি 3/25, অপশন সি 25/3, অপশন ডি 4/30। আচ্ছা, শুভজিৎ বলেছে 4/25, তার মানে অপশন এ। ঠিক আছে, আর কেউ অ্যান্সার করো ফটাফট। ওকে, 30 সেকেন্ড কভার হয়ে গেছে। কেউ পারবে আর? চলো দেখো, এই অঙ্কটা কি করব, সেম, যেহেতু ডিফারেন্সটা সেম নেই, তাহলে আমি কি করব, সেম এই প্রথম আর এই শেষেরটা আমি আগে লিখে নিই, আর যেটা সাইন আছে ওর অপোজিট করে নিই। তাহলে 1/1 অপোজিট প্লাসের অপোজিট মাইনাস 1/25, ব্যাস করে দিলাম। এতটা আমার হয়ে গেল। কিন্তু এটা কখন? যখন ডিফারেন্স সেম থাকবে। এবার যেহেতু ডিফারেন্স সেম নেই, এগুলোর গ্যাপ আমাকে জানতে হবে কত গ্যাপ আছে। এটা 6-এর গ্যাপ আছে, এটা কত আছে? 6-এর গ্যাপ, এটাও 6-এর গ্যাপ, এটাও 6-এর গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ 6 আছে। তাহলে 6-এর খেলা আছে। আমি জাস্ট কি করবো, ব্র্যাকেটে এটাকে নিয়ে এটার সাথে 1/6 আমি গুণ করে দেবো, আর কিচ্ছু না, জাস্ট 1/6 গুণ করবো। কেন 1/6 করলাম? এই নিচে যে 6-এর ডিফারেন্সটা আছে, উপরে তো 1 আছে, নিচে 6-এর ডিফারেন্স আছে, তাহলে ডিফারেন্সে তো 1/6 এর ডিফারেন্স আমি ধরে নিয়েছি, তো আমাকে 1/6 দিয়ে এখানে মাল্টিপল করতে হবে। তাহলে আমার অ্যান্সার কত আসবে এটার? এখানে চলে যাবে 24/25 ইন্টু 1/6, তাহলে ইকুয়াল টু 4/25। রাইট অ্যান্সার 4/25। কারো কোনো ডাউট আছে এত পর্যন্ত আমাকে জানাও। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি ক্লিয়ার করব, তারপরে আমি নেক্সট ম্যাথে এগোবো। ফর্মুলাটা আমি সাইডে লিখে রাখলাম, যাতে তোমাদের পরে ভুলে গেলেও বের করতে পারো। ওকে, চলো 3 নম্বর অঙ্কে চলে যাই আমরা। আরেকটা প্যাটার্ন আমি দিচ্ছি, ঠিক আছে? সাপোজ 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 and so on, এইভাবে করতে করতে এখানে একদম লাস্ট পর্যন্ত আছে 1/100 into 101। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার তোমাদের বলা উচিত, এটা আমি করিয়ে দিয়েছি একবার। এটার অপশন আমি দেবো না, এটার অ্যান্সার বলো তাড়াতাড়ি, ফাস্ট। ওয়ান হান্ড্রেড by 101, সেম ম্যাথ, মাইনাস 1/101, তাহলে 100 ডিভাইড বাই 101 হবে অ্যান্সার।
মানে তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো, তাই তো? যদি কেউ বুঝতে না পেরে থাকো আমাকে এখনই একবার জানাও, নাহলে আমি নেক্সট ম্যাথে আমি যাব। এটা আরেক রকম আছে তো, এটা হচ্ছে সেম। এইখানে দেখো, এই অঙ্কটা কিছুই না, শুধু এইখানে এইটা দেয়নি, এটা দেয়নি, এটাকে ইয়ে করে রেখে এতটা পর্যন্ত নিয়ে গেছে, কারণ এতটা লিখতে পারবে না। কিন্তু এখানে যে ডিফারেন্সটা আছে 1/2 এর ডিফারেন্সটা আছে, এটা কিন্তু ওপরে আছে। 2/3 এটাও ওপরে, 3/4 এটাও এক। এমনকি এটার যে ডিফারেন্স আছে এটাও ওপরে আছে। তার মানে কি, যে এইভাবে কন্টিনিউ চলে আসছে। এবার যেহেতু এই এরিয়াটা এই কারণে লেখেনি, কারণ এটা পরপর পরপর লেখাটা পসিবল না, তাই না? সেই জন্য এটা এরকম করে করে লিখেছে। তো সেই হিসাবে আমাদের যে সূত্রটা হওয়া, সেটা তো যেটা হওয়ার ওটাই হবে। তো আমাদের এখানে কি হয়, আমরা এখন কি করলাম, যে যখন ডিফারেন্সটাই উপরে থাকবে তখন কি হবে, প্রথম রাশি আর এই যে সাইনটা তার অপোজিট আর লাস্ট রাশি। তাহলে সেই হিসেবে 1/1, এটার অপোজিট প্লাসের অপোজিট মাইনাস, লাস্ট রাশি কি আছে 1/101। ঠিক আছে, এলসিএম করো, কত হবে 101 হবে এলসিএম, উপরে কত হবে 100 হবে, 101 মাইনাস 1, তাহলে 100 হবে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটাই হবে। ইয়েস বুঝতে পেরেছো? ওকে, ওকে, চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই আমরা। এই প্যাটার্নটা মোটামুটি তোমাদের পারা যাবে এবার, তাই না? আমাকে 30 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক করে দাও। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, বা তোমরা 1 মিনিট নিতে পারো। ব্যাস, এই ম্যাথটা আমাকে অ্যাটলিস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাকে করে দাও। অ্যান্সার কত হবে বলো? অপশন এ 75 19/29, অপশন বি 75 20/29, অপশন সি 75 29/20, আর অপশন ডি 75 30/21। আচ্ছা, শুভজিৎ মাইতি বলেছে অপশন বি, তাই তো? 75 to 20/29। ওকে, 1 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখো, এই টাইপের অঙ্কগুলো আমরা কি করে করব, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো কি করে করব, দেখো প্রত্যেকটার কিন্তু নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা সমান 29ই আছে প্রত্যেকটার, তিনটারই। সাইডে কি আছে ওইটা পরে দেখছি, কিন্তু নিচের সংখ্যাটা যেহেতু সমান, প্রত্যেকটা যখন নিচের সংখ্যাটা সমান থাকবে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারবো। কোন ভাগে ভাগ করব, একটা হচ্ছে 23 প্লাস 27, প্লাস যেহেতু মাঝখানে আছে সেজন্য প্লাসই দেবো, আর 25 এটাকে আমি আলাদা করে নিচ্ছি, এবং এটাকে আমি আলাদা করে নিচ্ছি 5 7 8। এবার বলো 29 29 29 তিনটার এলসিএম করলে কত হবে? স্বাভাবিক ব্যাপার 29ই হবে। 29 যদি নিচে এলসিএম হয় তাহলে উপরে কত হবে, যেটা আছে সেটাই হয়ে যাবে, কারণ প্রত্যেকটা 29 আছে। নিচেটার সঙ্গে ভাগ করলে 1 হবে, একের সাথে সব কটা গুণ করলে ওই কটাই হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এই তিনটে তুমি এবার যোগ করে দাও। 5 3 8, 8 আর সাথে 15 5, আর থাকলো 1, 3 দুগুণা 6 আর 1 7, 75। আর এখানে কত হবে, 8 দুগুণা 16, 15 আর 5 20, 20 আর নিচে 29।
এটা হয়ে গেল আমার অ্যান্সার। মানে কি, আমাকে এইখানে কি হয়, অনেকে কি করে 23-এর সাথে 29 গুণ করবে, দিয়ে 5 যোগ করবে, তারপর ওটা লিখবে, প্লাস দিবে, এটার সাথে এটা গুণ করবে, তারপরে এটা যোগ করবে, প্লাস দিবে, এটার সাথে এটা গুণ করবে, এটা যোগ করবে, প্লাস দিবে, তারপরে সবগুলোকে লসাগু করবে, লসাগু করে তারপরে এই অ্যান্সারটা বার করবে, তারপরেও ভাগ করতে হবে অ্যান্সারটা বার করার জন্য। যদি অ্যান্সারে এই টাইপের থাকলো তাহলে তো হলো। এবার সমস্যাটা হচ্ছে যে এইটা করতে করতে অলরেডি এক্সাম শেষ হয়ে যাবে, তো এটা করার কোনো মানে হয় না। কিন্তু স্যার বলছি এখানে যদি ওই মানে হরে যেটা 29 আছে ওটা না থেকে যদি অন্য কোনো থাকতো সবগুলোতে আলাদা আলাদা, তখন তো ওই বেসিক প্রসেসই করতে হতো নাকি? হ্যাঁ, তখন বেসিক প্রসেসই করতে হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, তোমাকে এক্সামিনার এতটা কমপ্লিকেটেড দেবে না যে তোমাকে বেসিক প্রসেসে করেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, অনেক সময় কি হয়, যদি নিচেরটা সমান না থাকে তো নিচেরটা অনেক সময় সমান করে নিতে হয়। কেমন সময় সমান করতে হয়, যেমন 2-এর 3, 5-এর 4 আছে, তো আমি নিচেরটা সমান করতে গেলে এটার সাথে আমি 4 গুণ করবো, এটার সাথে আমি 3 গুণ করবো, মানে নিচেরটার সাথে, এটার সাথে 4, এই যে 3-এর সাথে আমি 4 গুণ করবো, এটার সাথে 3 গুণ করবো, তাহলে 3-4-এ 12, উপরেও তাহলে 4 গুণ করতে হবে, 8/12, আবার নিচেরটার সাথে কি হবে, 3-4-এ 12, 3-5-এ 15, সমান হয়ে গেল। এবার তুমি এলসিএম করো, 12 হবে, 8, 15, এইভাবেও করা যায়। সমান না থাকলে সমান করতে হয়, কিন্তু দুটো পক্ষকেই সমান করতে হয় সেই ক্ষেত্রে। ওকে, 5 নম্বর অঙ্ক, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা খুব কমন অঙ্ক, যেগুলো যারা ম্যাথ করো কম্পিটিটিভের জন্য তারা দেখে থাকবে, 99 5/99 ইন্টু 99, করো তো অঙ্কটা। 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, করো। বলো কত অ্যান্সার হলো? 9906। 9906। এটা এসছে, জানি না ঠিক না। আচ্ছা, আমি লিখে রাখছি 9906। ঠিক আছে, ওকে, চলো দেখি তাহলে কত আসছে। যখন এইরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, দেখো 99 5/99 কে আমরা এভাবে লিখতে পারি না, 99 প্লাস 5/99, কারণ আমি যদি এটার এলসিএম করি আলটিমেটলি এটাই আসবে। ঠিক আছে, এটার সাথে 99 কি আছে, গুণ আকারে আছে, মানে এটার সাথে তো এটাও গুণ আছে, এটার সাথে এটাও গুণ আছে, দুটোই যেহেতু গুণ আকারে আছে সেই জন্য আমি এভাবে লিখতে পারি। ওকে, আমি যদি এতটা এখানে লিখতে পারি তার মানে আমার কি হবে, এবার এটার যদি আমি এলসিএম করি তাহলে নিচে 99 হবে, এখানে আছে 1, তাহলে 99 ইন্টু 99 আমাকে গুণ করতে হবে, নিশ্চয়ই আমি এখন গুণ করব না বসে, আমি জাস্ট 99 স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। স্যার বলছি এখানে 99টাকে যদি 100 - 1 করে করি, কোন 90, তাহলে দুটোকেই করতে হবে। এবার 100 - 1 আমি তখনই করব যখন আমার মিল খাবে। ঠিক আছে, আমাকে এটা আমি যদি 100 - 1 করি, এটা যদি 100 - 1 করি, তো আমাকে এটাও 100 - 1 করতে হবে, এটাও আমাকে, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। তুমি যদি একটাকে করো তাহলে তো তোমাকে গুণটা আলটিমেটলি করতেই হচ্ছে। ঠিক আছে।
তো তোমার অঙ্কটা বড় হচ্ছে, অত লেন্দি অঙ্ক করে তো তোমার কোনো লাভ হবে না, একই ব্যাপার হয়ে যাবে। 100 - 1 করে অনেকেই করে, কিন্তু এইভাবে এই অঙ্কটা এইভাবে করলে হবে না। আচ্ছা, এবার কি হবে, নিচে 99 হয়ে গেল, উপরে 99 স্কোয়ার প্লাস 5, এবার তুমি ইন্টু 99 করে দাও। ঠিক আছে, 99 এই 99 কেটে যাবে, এদিকে কত থাকলো, 99 স্কোয়ার প্লাস 5, 99 স্কোয়ার কত হয়, গুণ করে নাও। 99 স্কোয়ার হয়ে যাবে 98,999,81,01, তাই তো, যোগ 5, তাহলে রাইট অ্যান্সার হবে 9806। দেখো একটু মাল্টিপ্লিকেশনটা আমি ঠিক করেছি কিনা একবার চেক করে নাও। 980, ঠিক আছে না? Okay. তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 9806। ওকে, হ্যাঁ আমি মাইনাসে ভুল করে দিয়েছি মাইনাস করার সময়। 9 করে দিয়েছো, ওটা 8 হবে, এমনি অঙ্ক ঠিক আছে তোমার। আমি স্যার একটাতেই ওই মানে 99 কে একটাতেই হচ্ছে 100 - 1 করেই তো করলাম আর কি, একটু লেন্থি হয়েছে। লেন্দি একটু হবে, আরেকটা নিয়ম আছে, খুব সুন্দর নিয়ম, আমি তোমাদের বলে দিচ্ছি। 100 - 1ও করতে হবে না, ওটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। যখন এই টাইপের ম্যাথ থাকবে না, এরকম 99 ইন্টু 9 5-এর, তখন কি করবা, গুণের পরে যটা 9 থাকবে তটা 9 তুমি বসিয়ে দিবা, ঠিক আছে। আর এইখানে যটা 9 থাকবে সেইটা সংখ্যা 0 বসিয়ে দেবা, তাহলে দুটো 9-এর জন্য দুটো 9 বসলো, দুটো 9-এর জন্য দুটো 0 বসলো, হয়ে গেছে। মাইনাস চিহ্ন দিবা। 99 আর 5 এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে কত বলো তো, 99 মাইনাস 5 কত হয়, 93। দেখো মাইনাস ইয়ে করো, কত আসছে? সেকেন্ড প্রসেসটা কি সব মানে সব প্রসেসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, মানে এখানে এখানে যেমন সব জায়গাতে 9 সমান সমান আছে বলে, যতক্ষণ মানে যদি ওলট পালট থাকে 3 2 করে থাকে তখন 2 অঙ্ক দিবে না, যখনই তোমার এখানে 99, এই অঙ্কের প্যাটার্নটা এরকমই থাকে, এদিকে 99, এদিকেও 99 থাকবে, নিচেও 99 থাকবে, আচ্ছা ঠিক আছে। এই গুণের পর 99 থাকতেই হবে, 99 পূর্ণ এদিকে থাকবে, এদিকে গুণের পর 99 থাকতেই হবে, এই অঙ্কটা এই প্যাটার্নেরই থাকে, বুঝতে পেরেছো? তখন ঠিক তুমি ইয়েটাও করতে পারবা, মেথডটাও করতে পারবা। এটা সব থেকে সহজ নিয়ম, যে লাস্টের যে দুটো 9 থাকবে সেই দুটো 9 বসে যাবে, প্রথমে যে দুটো 9 থাকবে, দুটো হোক তিনটে হোক, যদি তিনটে 9 থাকে তাহলে এখানে তিনটে 0 বসতো, দুটো 9 এর পরে মাইনাস করে এটার ডিফারেন্স যেটা আছে ওটা বসিয়ে দিলে হবে। ওকে, এই অঙ্কটা করো এবার। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, 1 পূর্ণ 1-এর 1 1-এর 2 প্লাস 11 পূর্ণ 1-এর 2 প্লাস 111 পূর্ণ 1-এর 2 প্লাস 1111 পূর্ণ 1-এর 2, এরকম করে করে অনেকগুলো চলে গেছে, প্রথমে একটা 1, দুটো 1, তিনটে 1, চারটে 1, পাঁচটা 1, পরে 1-এর 2 করে আছে। এই অঙ্কটা করলে কি করে করবে? অ্যান্সার কি স্যার দশমিকে আসবে মানে পয়েন্টে? অ্যান্সারটা হ্যাঁ হ্যাঁ পয়েন্টে না, পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, আমি তাহলে তোমাদের বার করতে সুবিধা হবে। অপশন এ, অপশন এতে আছে 1 2 3 4 6, 1/2, 1 2 3 4 5,
1/2 1 2 3 4 7 1/2 1 2 3 4 8 1/2 অপশন সি। অপশন সি 1 2 3 4 7 ওকে কি করে করব এই অঙ্কগুলো একবার দেখে নিই আর কেউ স্যার সি হবে। ওকে দেখে নি কেউ না এখনো কেউ অ্যান্সার দেয়নি আচ্ছা কি করে করলে 2 একে 2 আর 1 3 3 এর 2 প্লাস এখানে 11 দুগুণে 22 23 এ 2 এইভাবে করেছো তাই তো না, আগে যেরকম করেছিলাম, প্রথমে পূর্ণ সংখ্যাগুলো নিলাম, তারপর ফ্র্যাকশন গুলো আলাদা করলাম। ওকে তাহলে পূর্ণ সংখ্যা 1 এগুলো সব আলাদা করে যোগ করেছো আর ফ্র্যাকশনটা আলাদা করেছো ঠিক আছে হুম। বুঝতে পেরেছি আচ্ছা আমি বলে দিচ্ছি এই অঙ্কটা যখন এরকম যখন এই অঙ্কটা দিবে একই দিবে ঠিক আছে 1 দিবে না হলে 3 দিবে না হলে 2 দিবে এরকম করে দিবে যে কোনো একটা সংখ্যা দিবে এরকম না যে এখানে 1 দিয়েছে এখানে 1 দিয়েছে বলে এখানে 2 3 দিয়ে দিবে এরকম না এখানে যদি 1 দেয় তাহলে এগুলোতেও 1 থাকবে এখানে যদি 2 থাকে তাহলে এখানে দুটো 2 এখানে তিনটে 2 থাকবে এখানে চারটে 2 থাকবে এন্ড সো অন এরকম করে যেতে থাকবে তো এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে প্রথমে 1 কিভাবে লিখে দিলে তারপরে কটা 1 আছে দুটো 1 আছে 2 লিখে দিলে তিনটে 1 আছে 3 লিখে দিবে চারটে 1 আছে 4 লিখে দিবে পাঁচটা 1 আছে 5 লিখে দিবে ঠিক আছে পাঁচটায় তো কটা হলো 5 5 হয়ে গেল 1 2 3 4 5 তারপরে 1 এর 2 কটা আছে 1 2 3 4 5 5 এর 2 ব্যাস এবার তুমি এটাকে যদি অ্যান্সার যেহেতু আলাদা আছে লাস্টে 1 এর 2 আমাকে নিয়ে আসতে হবে তাহলে আমাকে এটা কি করতে হবে এই অংশটাকে আমাকে ভেঙে নিতে হবে তাহলে এটা 2 পূর্ণ কত হবে 1 এর 2 হবে 2 2 4 আর 1 5 2 পূর্ণ 1 এর 2 হবে এটা যদি আমি ভেঙে নিই তাহলে এখানে কি হবে 1 2 3 4 5 এই দুইটা প্লাস 2 এখানে চলে আসবে এর 2 হয়ে যাবে তাহলে 1 2 3 4 5 5 আর 2 7 1/2 এটা হয়ে গেল আমার অ্যান্সার ক্লিয়ার হ্যাঁ। যদি কারো কিছু ডাউট থাকে এই অঙ্ক নিয়ে আমাকে বলতে পারো আমি ক্লিয়ার করে দেবো স্যার আরেকবার বলুন। আচ্ছা বলে দিচ্ছি এই অঙ্কগুলো কি করতে হবে যখন এরকম যখন থাকবে যে 1/2 দুটো 1 প্রথমে একটা 1 তারপরে দুটো 1 তারপরে তিনটে 1 তারপরে চারটে 1 তারপরে পাঁচটা 1 এরকম যখন থাকবে তুমি যদি এভাবে যোগ করো এখন নরমালি 1 2 3 4 5 পাঁচটা 1 তারপরে কটা আছে 1 2 3 4 তারপরে 1 2 3 তারপরে 1 2 তারপরে 1 এইভাবে যদি যোগ করো তুমি সেম এই অ্যান্সারটাই পাবা দেখো 1 2 3 4 5 তারপরে 4 3 2 1 এই যোগটা আমরা করলাম না এটা আমরা কি করলাম যে প্রথমে 1 আছে আমি 1 লিখে দিলাম পরে 2 আছে আমি 2 লিখে দিই তারপরে 3 আছে 3 লিখেছি তারপরে 4 আছে 4 লিখেছি 5 আছে 5 লিখে দিয়েছি ঠিক আছে এই একগুলোকে আমি আলাদা করে নিলাম আর 1/2 গুলোকে আলাদা করে নিচ্ছি আচ্ছা 1/2 কটা আছে টোটাল 1/2 কটা আছে 1 2 3 4 5টা আছে তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 5টা আছে 1 2 3 4 5 5টা হলো এবার আমাকে এটা যদি যোগ করতে আমাকে এটা এলসিএম করতে হবে এলসিএম কত হয়ে যাবে 2 হয়ে যাবে প্রত্যেকটা নিচে 2 আছে আর প্রত্যেকটার উপরে 1 আছে তাহলে উপরে কি হবে 1 2 3 4 5 কি হবে 5/2 হবে 5/2 আছে এটাকে যদি আমি ভাঙতে চাই কারণ উপরে বড় আছে আমার এখনো ভাগ যাবে 2 দিয়ে 5 কে ভাগ যাবে তাহলে 2 2 4 অবশিষ্ট 1 থাকলো তাহলে 2 পূর্ণ 1 এর 2 হচ্ছে এই 2 পূর্ণ 1 এর 2টাই কি করব আমি 1 2 3 4 আর 5 এর সাথে আমার এই দুইটা যোগ হবে আর 1 এর 2 আমার থেকে যাবে তাহলে 1 2 3 4 5 এর সাথে 2 যোগ করলে 7 1/2 এটা আমার অ্যান্সার হবে বুঝতে পেরেছো এটা আমি ভেঙে করিয়ে দিলাম এই সেম জিনিস ওখানে করেছি শুধু কি এটা আমি শর্টকাটে দেখিয়েছি এটা আমি এখানে ভেঙে ভেঙে যোগ করে করে করলাম নেক্সট
এনি ডাউট? ফ্রিলি আস্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার বলছি একের যোগটা মানে একটা হাইয়েস্ট যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত যেতে হবে তো, ওয়ান থেকে কাউন্ট করে করে, মানে শর্ট প্রসেসে করতে গেলে যোগটা। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি এক থাকে তুমি একের যোগটা তুমি 1 2 3 4 5 করে করতে পারবে, যতগুলো লাস্টে একদম লাস্টে যদি 10টা এক থাকে তো ডিরেক্ট তুমি নিচে মানে 10 লিখে দিতে পারবে। 9 পর্যন্ত তো ইজিলি হবে, 9 8 7 6 এরকম করে। হুম। ওকে, আরেকটা প্যাটার্নের অঙ্ক আছে, সেটা আজকে করব। লার্জেস্ট স্মলেস্ট, লার্জেস্ট আর স্মলেস্ট, খুব সহজ পদ্ধতিতে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই, কারণ এগুলো তোমরা পারবা। হুম, এর মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, সেটা বলো। কি করে বার করব? 30 সেকেন্ডসের মধ্যে বার করতে হবে আমাকে। গ্যাপ নিয়ে বের করতে হবে, মানে লব হরের গ্যাপ দেখে দেখে, কিন্তু ছোট বড় কোনটা তা মনে পড়ছে না। সবচেয়ে বড়টা হলো 279/283, আর সবচেয়ে ছোটটা হলো 213/217। হুম, ঠিক, একদম ঠিক। আচ্ছা, কি করে করে আমি বলে দিচ্ছি। যখন এরকম অঙ্ক থাকবে আমি কি করব, গ্যাপ দেখব, এই দুটোর গ্যাপ কত আছে। 235 আর 231 এর গ্যাপ কত? 4। এইটা দুটোর গ্যাপ কত আছে? এটারও 4 আছে। এই দুটোরও গ্যাপ 4 আছে। এই দুটোরও গ্যাপ 4 আছে। তার মানে যখন গ্যাপ সমান থাকবে তখন কি হবে, লার্জেস্ট সবসময় লার্জেস্ট হবে, আর স্মলেস্ট সবসময় স্মলেস্ট হবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এর মধ্যে লার্জেস্ট কোনটা? সব থেকে বড়, উপরে যেটা বড় আছে সেটাই বড়, 279 ডিভাইডেড বাই 283। আর স্মলেস্ট কোনটা সব থেকে, লাস্ট সব থেকে স্মলেস্ট হচ্ছে 213, তাই তো? 213 এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার যদি ডিফারেন্স সেম না থাকে তাহলে কি করব? সাপোজ ডিফারেন্স সেম নেই, তখন বলো। একটা কোশ্চেন দিই। ওকে, 5/13 মানে গ্যাপ গুলো নিয়ে যদি এলসিএম করি তখন 13/17, অ্যান্সার করে দাও আমাকে। 29 আর 14/17।
আচ্ছা, টাইম আপ হয়ে গেছে। তো যদি দুটোর গ্যাপ যদি সেম না থাকে, দেন হোয়াট শুড উই ডু? এটার ডিফারেন্স কত আছে? 2 আছে। এটা কত আছে? 4। এটা 6 মেবি। এটা 3, তাই তো? 2 4 6 3। তাহলে আমার গ্যাপ কত বেরোলো? গ্যাপ আছে 2 4 6 3। আমাদের কি করতে হবে? এই গ্যাপটার আমাকে এলসিএম বার করতে হবে। এলসিএম বার করতে তো জানো নিশ্চয়ই সবাই। শর্টকাট নিয়ম কি? সব থেকে এলসিএম বার করতে গেলে এলসিএম নট শর্টকাট আছে, সব থেকে বড় যেটা থাকবে তার মাল্টিপল করতে হবে। যখন তার মাল্টিপলটা বাকিগুলো দিয়ে ভাগ মিলে যাবে, সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম। 6 দিয়ে 6কে যদি ভাগ করো, 2 দিয়ে চলে যাবে 3, 3 দিয়ে চলে যাবে 2, কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না 6কে, তাহলে 6 এলসিএম হবে না। 6 এর মাল্টিপল যদি 12 হয়, 6 দুগুণা 12, এটা 12টা 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, ইভেন 6 দিয়ে যাচ্ছে। তাহলে আমার এলসিএম হয়ে গেল 12। আমার এলসিএম 12 হয়ে গেল। ওকে, এবার কি করব? এই যে এলসিএমটা বেরোলো, এই এলসিএমটাকে আমাকে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। প্রত্যেকটা এই যে সংখ্যা আছে 5 এর 7, 5 এর 7 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে এলসিএম কে যদি আমি 2 দিয়ে 12কে ভাগ করি, 12/2 ইকুয়ালস টু 6 হবে। তাহলে 6টা এখানে কি করতে হবে? 5/7 যেটা আছে, 5/7 এর সাথে আমার দুই দিকে গুণ করে দিতে হবে। সেম ভাবে এই 12কে আমি কত দিয়ে ভাগ করতে হবে? 4। তাহলে কত হবে? 3। এই 3 দিয়ে আমাকে 13/17কে গুণ করতে হবে। 3 3। সেম ভাবে 12কে কত দিয়ে ভাগ করতে হবে? 6। তাহলে আমার বেরোলো কত? 2। এই 23/29কে 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। সেম ভাবে 12কে ভাগ করতে হবে 3 দিয়ে, কত হবে? 4। এই 4 দিয়ে আমাকে গুণ করতে হবে 14/17কে উপর নিচে। বোঝা গেছে? কত হবে অ্যান্সার? 5 6 30, 6 7 42, 3 13 39, আর 3 17 51, 3 দুগুণা 6, 3 দুগুণা 4, 9 দুগুণা 18, 18 থাকলে 2 দুগুণা 4 একে 5 58, আর 4 4 16 6, হাতের 1, 4 1 56, আর 4 7 28 8, হাতের 2, আর 1 4, আর 2 6, 68। এই যে আমার এইটা বেরোলো, এটা আমার যে বেরোলো, এটাই হবে অ্যান্সার। কেমন অ্যান্সার হবে? এইখানে চলে আসবে আমার সেম তখনকার মতোই, এইখানে আমার চলে আসবে যেটা লার্জেস্ট সেটা লার্জেস্ট, সেটা স্মলেস্ট সেটা স্মলেস্ট। ব্যাস, এর মধ্যে লার্জেস্ট আর স্মলেস্ট বার করো, কোনটা আছে লার্জেস্ট? 56। এটা হয়ে যাবে আমার কি? লার্জেস্ট। আর স্মলেস্ট কোনটা আছে? 30। তাহলে এটা হবে স্মলেস্ট। কিন্তু কিন্তু কোশ্চেনে যদি অ্যান্সার যে অপশন থাকে এ বি সি ডি, সেটা এইটা নাও হতে পারে। এইটা মনে হয় না থাকবে। কেন মনে হয় না থাকবে? কারণ এটা কোশ্চেনই না। কোশ্চেন বলেছে এই চারটের মধ্যে কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট বার করতে। সেই ক্ষেত্রে অ্যান্সারে হবে এটা স্মলেস্ট, আর এইটা হয়ে যাবে লার্জেস্ট। প্রচুর স্টুডেন্টস এরকম ভুল করেও এসছে। পুরো অঙ্ক করে নেওয়ার পরে এই অপশনের সাথে অঙ্কে দেওয়া অপশন মিলিয়েছে, তাদের অঙ্ক মিলেনি, স্কিপ করে গেছে বা ছেড়ে দিয়েছে, কারণ ওই সময় অলরেডি মাথায় একটা প্রেশার থাকে, টাইম টাইম চলে যাচ্ছে, সেইটা প্লাস ম্যাথে একটা এক্সামের প্রেশার থাকে। তার জন্য কি হয়, অনেক সময় এই ভুলটা অনেকে করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কিছু ডাউট থেকে থাকে আমাকে বলো, এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্যার একবার রিপিট করবেন এটা। ওকে, জাস্ট কিচ্ছু না, আমি নর্মালি একটা আলাদা করে বলে দিচ্ছি। এই যেমন 5-এর 7 আছে, আর 13-র 17 আছে, আমি এই দুটোকে নিয়ে বলছি। ঠিক আছে, তো এই দুটোর গ্যাপটা দেখো, এই দুটোর গ্যাপ কত আছে? এটার গ্যাপ আছে 2, এটার গ্যাপ আছে 4। একটার গ্যাপ আছে 2, একটার গ্যাপ আছে 4। তাহলে আমি কি করব? এলসিএম বার করব। এলসিএম কত বার করব? এই 2 আর 4 এর, মানে গ্যাপ দুটোর এলসিএম বার করতে হবে। এলসিএম অফ গ্যাপ,
ঠিক আছে? তো এই 2 আর 4 এর আমার এলসিএম কত হবে? 4 হবে, এলসিএম 4 হবে, তাই না? এবার কি করব, প্রথম রাশিটার জন্য বড় ছোট বার করার জন্য আমি কি করব, প্রথম রাশির যে গ্যাপটা আছে 2, এই 2 দিয়ে 4টাকে ভাগ করব, তাহলে আমার অ্যান্সার কত আসছে? 2 আসছে। তখন আমি কি করব, এই 2টাকে 5 আর 7-এর সাথে ওপর নিচে গুণ করে দেবো। ঠিক তেমনি এইখানে 4 আছে, আমি 13 17 যদি বার করি এই রাশিটা, এইটা আমি কি করব, এই 4টাকে আমাকে এই গ্যাপ দিয়ে ভাগ করতে হবে 4, তাহলে কত হবে? 1। তাহলে 13/17 এই দুটোকেও আমি 1 দিয়ে গুণ করব, যেটা বেরোবে আমার সেটা দিয়ে। তাহলে এখানে 13/17 হয়ে গেল, এখানে 10/14 হয়ে গেল। তাহলে আমার সিমিলারলি এটা হয়ে যাবে লার্জেস্ট, এটা হয়ে যাবে স্মলেস্ট। কিন্তু অঙ্কে কি হবে, অ্যান্সার হিসেবে এইটা ধরবে না, এইটা যেখান থেকে এসছে, এই যে 5-এর 7 এইটা হবে অ্যান্সার। এইটা যেখান থেকে এসছে 13 17 এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে। জাস্ট মনে রাখবে যে এটার আগে এটা এটা ভুলে যাবে অনেক সময়, হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে ভুলে যাবে। যখনই যখনই ডিফারেন্স সমান থাকবে না, আমি ওটার কি করব, ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্স বার করব, যে ডিফারেন্সটা বেরোবে সেটার এলসিএম বার করব, যে এলসিএমটা বেরোবে সেটাকে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স দিয়ে ভাগ করব, যেটা বেরোবে অ্যান্সার সেটা দিয়ে আমি গুণ করে দেবো, ব্যাস। তাহলে আমার স্মলেস্ট আর লার্জেস্ট আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য ম্যাথ আমি এতটাই রাখছি। ঠিক আছে, যে কটা আমি প্যাটার্ন করালাম সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। আর তোমরা যে কোনো এক্সামের কোশ্চেন পেপার দেখবে, এগুলো নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো অঙ্ক কিছু না কিছু থাকেই। অ্যাটলিস্ট এই অঙ্কটা তো পাবেই, লার্জেস্ট স্মলেস্ট তো থাকেই, আর 9 যেটা, এটা 5 নাম্বার, এই অঙ্কটাও থাকে। এগুলো অঙ্ক খুব কমন অঙ্ক। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। তোমাদের মধ্যে এখনো পর্যন্ত কনস্টিটিউশন সাবজেক্টটা কারা কারা পড়েছো, আমাকে একটু রেসপন্স করো। কনস্টিটিউশন, চ্যাটে রেসপন্স করলেও হবে, কোনো অসুবিধা নেই। কেউ পড়োনি? কনস্টিটিউশন সাবজেক্টটা কেউ পড়োনি এখনো? বাহ, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা পড়োনি তাদের জন্য, যারা পড়েছো তারা তো জানো যে কনস্টিটিউশন কি জিনিস। আচ্ছা, যখন ইংরেজরা দেশকে মানে ছেড়ে চলে যায়, মানে যখন আমাদের দেশ যখন স্বাধীন হয়, ঠিক সেই সময়, যেহেতু এতদিন ইংরেজরা শাসন করতো, সেজন্য আমাদের দেশে নির্দিষ্ট তো কোনো আইন কানুন ছিল না। এবারে ইংরেজরা যেহেতু শাসন করতো, সেই হিসেবে যদি তারা হট করে দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশের অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? যে কোনো জায়গায় ডাকাতি হবে, চুরি হবে, তারপরে আরো যেগুলো অবৈধ কাজকর্ম আছে সেগুলো বেড়ে যাবে, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার জন্য ইংরেজরা স্বাধীন হওয়ার পরেও কিছুদিন ছিল, ঠিক আছে, তাদের মেন অংশগুলো যেগুলো, যেখান থেকে তারা পুরো দেশটাকে শাসনভার কার্য চালাতো। প্রথমে তো কলকাতায় ছিল, কলকাতা থেকে পরে দিল্লি ট্রান্সফার করা হয়। কেউ বলতে পারবে কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করা হয়েছিল? কেউ বলতে পারলে কমেন্টে জানাও। তো সেই সময় কি হয়েছিল, যে ভারতে যেভাবে কিভাবে চলবে তার একটা নিয়ম, রুলস রেগুলেশনস এর একটা বই লেখা হয়। বইটা কে লেখে আশা করি তোমরা জানো।
তোমরা তো কেউ অ্যান্সার করছো না, বুঝতে পারছি না তোমরা জানো কি জানো না। অ্যাটলিস্ট যদি না জানা থাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ কনস্টিটিউশন সাবজেক্টটা আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, আমি এখন ইদানিং দেখছি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কনস্টিটিউশন, বাচ্চাদের পড়ায়, ক্লাস 4-এও স্টুডেন্টরাও পড়ছে। কিন্তু আমাদের সময় বেঙ্গলি মিডিয়ামে কিন্তু কনস্টিটিউশন সাবজেক্টটা ছিল না, ঠিক আছে? তো অনেকেই অজানা এই সাবজেক্ট থেকে, যারা কম্পিটিটিভের প্রিপারেশন শুরু করেছে তারা জানে কনস্টিটিউশন কি জিনিস, তারা ওখানেই পড়ে একমাত্র। তো ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম, কলকাতা থেকে ট্রান্সফার হয় 1911-তে, ঠিক আছে? অনেক বইতে আছে 1912-তে, বিতর্ক আছে, কিছু স্যার বলবে 1911, কিছু স্যার বলবেন 1912, কিন্তু অ্যাকচুয়ালি 1911-তে ট্রান্সফার হয়েছিল। কর্মক্ষমতা গ্রহণ করা আর কাজ শুরু হওয়া সেটা হচ্ছে 1912-তে। এই দুটো মনে মাথায় রাখবে। আর আমাদের কনস্টিটিউশন যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর, ঠিক আছে? ডক্টর B.R. আম্বেদকর। কনস্টিটিউশন বানাতে কতদিন সময় লেগেছিল? খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন। কনস্টিটিউশন তৈরি হতে 2 বছর 11 মাস 17 দিন। কিছু কিছু বইয়ে আছে 2 বছর 11 মাস 18 দিন। তো এত প্রিসাইজ অ্যান্সার তোমাদের অপশনে দিবে না, যেমন অপশন এ অপশন বি এরকম দিয়ে দিবে না, ঠিক আছে? যদি এই দুটো দেয় তো একটাই দিবে, হয় 17 দিন দিবে না 18 দিন দিবে, যেটা দিবে জাস্ট ক্লিক করে দিবে, ব্যাস। ঠিক আছে, ওগুলো তো আমি পরে আসবো। তার আগে ভারতীয় সংবিধান আজকে আমরা পড়বো, শুধু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই পড়বো, তো ডেপথে আমরা যাব না, ঠিক আছে? কিভাবে তৈরি হয়েছে সেটা একটু হালকা আমরা একটু আমি একটু তোমাদের বলে দিই। তোমাদের যদি মনে হয় কিছু নোট ডাউন করবে তোমরা করে নিতে পারো। দেখো, প্রথম ডিমান্ড করেছিল কনস্টিটিউশনের স্বাধীনতার আগে, ঠিক আছে? স্বাধীনতার আগে একজন কনস্টিটিউশনের জন্য ডিমান্ড করেছিল, ইংরেজদের কাছেই করেছিল, ঠিক আছে? তো ডিমান্ড করেছিল কি? ডিমান্ড অফ কনস্টিটিউশন। কে প্রথম ডিমান্ড রেখেছিল? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে M.N. রয়, মানবেন্দ্রনাথ রয়। কত সালে করেছিল? 1934। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ডিমান্ড করেছিল কনস্টিটিউশনের জন্য প্রথম M.N. রয় 1934। ঠিক এই সময় আরেকটা পার্টি যখন পাওয়ারে থাকতো, ভারতের সব থেকে পুরনো পার্টি, যেটা হচ্ছে কংগ্রেস পার্টি, ঠিক আছে? সেটা ছিল কংগ্রেস পার্টি। গান্ধীজি যে পার্টিটা করতো সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। আচ্ছা, তারপরে জওহরলাল নেহরু লখনৌ সিজনে আসে, আগস্ট অফারে লিলিতগো আসে, এগুলো আমরা এখন অতটা ডিপে যাব না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। কিন্তু এই ডিমান্ডটা যে করেছিল, ডিমান্ডটা কত সালে একসেপ্ট করা হয়েছিল? ডিমান্ড একসেপ্টেড হয়েছিল কত সালে? 1940-তে। 1934-এ ডিমান্ড রেখেছিল, কিন্তু 1940-এ সেটা গিয়ে একসেপ্ট করা হয়েছিল, ঠিক আছে? এবার যখন 1940-এর পরে 1947-এ যখন দেশ স্বাধীন হয়, তারপরে তো একটা অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলে, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটাকে বলে, ঠিক আছে? তো অ্যাসেম্বলি তৈরি হওয়ার পরে প্রথম মিটিং কত সালে হয়েছিল ওটা জিজ্ঞেস করে, কবে হয়েছিল, কত সালে হয়েছিল। তো আমি লিখে নিই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9th ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 ফার্স্ট মিটিং হয়েছিল, ঠিক আছে? কতজন মেম্বারে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, 211 জন মেম্বারকে নিয়ে এই মিটিংটা হয়েছিল, ওকে? এই মিটিংটা যে হয়েছে, মিটিংটা কি নিয়ে হয়েছিল, কি বলতে বলেছিল, যে কি হবে মিটিং এর মধ্যে, যেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। এই মিটিং এ কি হবে, কি কথা আলোচনা হবে, সেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন, যেটা কার দ্বারা হয়েছিল? জওহরলাল নেহেরুর দ্বারা হয়েছিল। জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিল
এইটা হয়েছিল এর ঠিক 4 দিন পরে, 9 থেকে 4 দিন পর 13th ডিসেম্বর 1946 বাই জে এল নেহেরু। এটা কি হয়েছিল? এটা হয়েছিল অবজেক্টিভ রেজলিউশন। কি কি করা হবে তার একটা অবজেক্টিভ রেজলিউশন, মানে একটা সারমর্ম হিসেবে যে হ্যাঁ আমাদের এই কাজগুলো করতে হবে। তারপরে না ওই কাজগুলো আগে তুমি যদি লিস্টেড করে দাও যে আমার এই কাজ করতে হবে, তারপর তুমি ডেপথে ঢুকতে পারবা যে হ্যাঁ এই কাজের এইভাবে। তো ওইটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে? এবার এখানে অবজেক্ট রেজলিউশন হয়েছিল, তারপরে কমিটি গঠন করা হয়েছিল টোটাল 8টা আর 13টা। ঠিক আছে, দুই রকম কমিটি ছিল। একটা মেজর কমিটি 8টা ছিল, মাইনর কমিটি 13টা ছিল। মেজর কমিটি মানে যেগুলো খুব দরকারি কমিটি, মেজর রুল মানে যেগুলো কাজকর্ম করবে সেগুলো। ঠিক আছে, তো বেশিরভাগ মেজর কমিটি যেগুলো আছে সেগুলো যেমন ধরে নাও ইউনিয়ন পাওয়ার কমিটি, ঠিক আছে, স্টিয়ারিং কমিটি, ড্রাফটিং কমিটি, স্টেট কমিটি, ইউনিয়ন কনস্টিটিউয়েন্ট কমিটি। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি, যেটা এক্সামে আসে। ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি কি এক্সামে আছে? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটি? ডক্টর বি আর আম্বেদকর। কে ওটা? একটু আগে আমি বললাম, যিনি কনস্টিটিউশন রচনা করেছিলেন, ডক্টর বি আর আম্বেদকর। ওকে, আরেকটা আছে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি যেটা আছে সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন স্বাধীনতার পরে? কমেন্টে জানাও। ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ওকে। এগুলো ছিল মেজর কমিটির মধ্যে ইম্পর্টেন্ট দুটো, আমি বলে দিলাম, ড্রাফটিং কমিটি আর স্টিয়ারিং কমিটি, যাদের চেয়ারম্যান কে কে ছিল আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলেছি, বলিনি, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। যখন ইংরেজরা ভারত ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছিল, তখন ভারতে একটা যখন এই যে অবজেক্টিভ রেজলিউশন যেগুলো হয়েছিল, তখন ড্রাফটিং কমিটি যখন হচ্ছিল, ঠিক সেই সময় 1946-এ ক্যাবিনেট মিশন একটা প্ল্যান একটা করা হয়েছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে, তো 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান হয়, সেইখানে 3জন মেম্বার ভারতে আসে। ঠিক আছে, তো 3জন মেম্বারের মধ্যে 3জন মেম্বারের নাম জিজ্ঞেস করে এক্সামে। ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, এই 3জনের নাম কি? এক হচ্ছে পেথিক লরেন্স, এ ছিল কিন্তু চেয়ারম্যান। যদি জিজ্ঞেস করে ক্যাবিনেট মিশন প্ল্যান বা মন্ত্রী মিশনের চেয়ারম্যান কে ছিল, এ ভি আলেকজান্ডার। আর 3 নম্বর হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, যে ক্রিপস মিশনও করেছিল। আশা করি মনে আছে, না থাকলে অসুবিধা নেই, আমরা নেক্সটে পড়ে নেব, হিস্ট্রিটাও পড়বো। আচ্ছা, এবার মাইনর কিছু কমিটির মধ্যে ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, অ্যাডহক কমিটি আছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের এতটা ডেপথের দরকার পড়বে না এখন, সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এছাড়া ড্রাফটিং কমিটি আমি বলে দিলাম, ড্রাফটিং কমিটি ফর্ম হয়েছিল কত সালে? 29 আগস্ট 1947। ড্রাফটিং কমিটি যেটা আছে সেটা আমি একবার লিখে দিই। ফর্ম হয়েছিল, ফর্ম 29 আগস্ট 29 আগস্ট
1947. Okay, 29th August 1947. ঠিক আছে। Now important drafts, not so important. আচ্ছা, আমি তোমাদের বলে দিয়েছি কনস্টিটিউশন বানাতে কত টাইম লেগেছিল, সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি। 2 years 11 months and 17 days. ওকে, কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল কত সালে আর কত তারিখে? খুব ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন অ্যাডপ্ট কত সালে আর কত তারিখে করা হয়েছিল বলো? 1949 অ্যাডপ্ট মানে স্যার যেটা গৃহীত তো ওটা না কার্যকর? অ্যাডপ্ট করা হয়েছিল আর কার্যকরী করা হয়েছিল ওই দিনই বলা হয়। কার্যকর যেটা হয় ওটাই বলো তুমি। কার্যকর তো হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, আর অ্যাডপ্ট করা বলতে মানে গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর না কিরকম একটা সময় মনে হচ্ছে। তো ঠিক আছে, দেখো যেটা আমি বলেছি, যেটা অ্যাডপ্ট করা হয়েছিল অর্থাৎ যেটা গ্রহণ করা হয়েছিল, তুমি ঠিক বলেছো, গৃহীত হয়েছিল 26 নভেম্বরে, তাই না? 1949-এ হয়েছিল। আর এনফোর্স করা হয়, কার্যকর করা যেটা বলে, এনফোর্স করা হয়েছিল 26 জানুয়ারি 1950। এই 26শে জানুয়ারি এই কারণেই আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কেন? কারণ ওই দিন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, মানে এনফোর্স করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, সিম্বল কি আছে কনস্টিটিউশনের? আমাদের কনস্টিটিউশনের সিম্বল কে জানে? কি আছে, কে বলতে পারবে? আমাদের কনস্টিটিউশনের সিম্বল হচ্ছে এলিফ্যান্ট, হাতি। ওকে, আচ্ছা, যখন অ্যাডপ্ট করা হয়েছিল এই সময় অ্যাডপ্ট করার সাথে সাথে তিনটে জিনিস চালু হয়ে গেছিল। ঠিক আছে, তিনটে নিয়ম চালু হয়েছিল। একটা হচ্ছে সিটিজেনশিপ, একটা হচ্ছে ইলেকশন, একটা হচ্ছে প্রভিশনাল পার্লামেন্ট। এটা হচ্ছে প্রভিশন পিরিয়ডের জন্য পার্লামেন্ট চালু দেওয়া হয়েছিল, আর সিটিজেনশিপ চালু করে দেওয়া হয়েছিল, আর ইলেকশন চালু করে দেওয়া হয়েছিল। সিটিজেনশিপটা কি ওটা আমরা নেক্সট স্টেপ পড়বো, কারণ সিটিজেনশিপ হিসেবেই বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ তো ছিল না, পাকিস্তান, যেটা এখন বর্তমানে যেটা পাকিস্তান টু ইন্ডিয়া টু পাকিস্তান যারা যাওয়া আসা করতো, তারা সিটিজেনশিপের হিসেবেই তাদেরকে যাওয়া আসা করা হয়েছিল। সেই জন্য সিটিজেনশিপটা তখন লাগু করা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড কত সালে হয়েছিল? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আমাদের জাতীয় পতাকা, সেটা অ্যাডপ্ট করা হয়েছিল 22শে জুলাই 1947। ঠিক আছে। ন্যাশনাল অ্যান্থাম কি আমাদের বলো? 1947 বললেন না? 47। 74 লেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 1947 উল্টো লিখে দিয়েছি, সরি। আচ্ছা, এবার হচ্ছে কি বললাম আমি? হ্যাঁ, ন্যাশনাল অ্যান্থাম, আমাদের ন্যাশনাল অ্যান্থাম কি আর কে বানিয়েছে বলো? এটা লিখবো না আমি। জনগণ মন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছে। আর হচ্ছে আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম, কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুড, ঠিক আছে।
ফার্স্ট প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আর প্রথমবার কনস্টিটিউশনে বসেছিল 284 পিপল, সাইন করেছিল কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনের টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়। সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা, সচিদানন্দ সিনহা জাস্ট কাজ চালানোর জন্য টেম্পোরারি হিসেবে তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, তাই না? ওকে, এবার চলে আসছি আমাদের কনস্টিটিউশনের প্রথম যেটা প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কি জিনিস? আমরা যে বই পড়ি দেখবা প্রথমেই বইয়ের পাতার প্রথমেই প্রিয়াম্বেল লেখা থাকে, তাই না? যে আমরা ভারতীয় নাগরিক হিসেবে যেগুলো কর্তব্য থাকে সেগুলো লেখা থাকে কিছু কিছু জিনিস। প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেল হচ্ছে শর্ট ফর্ম, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে শর্ট ফর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে প্রিয়াম্বেলে লেখা থাকে সংক্ষেপে, সংক্ষিপ্ত ভাবে প্রিয়াম্বেলে লেখা থাকে। তো এই প্রিয়াম্বেল কোথায় থেকে নেওয়া হয়েছে? প্রিয়াম্বেলের কনসেপ্ট যেটা, যে প্রিয়াম্বেল আমাদের থাকা দরকার, এই কনসেপ্টটা কোথায় থেকে নেওয়া হয়েছে? এই প্রিয়াম্বেলের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কি ছিল প্রিয়াম্বেলে? এই ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রিয়াম্বেল অ্যাডপ্টেড অন 22 জানুয়ারি 1949-এ, কিন্তু এনফোর্স কবে হয়, মানে কার্যকরী কবে করা হয়? এনফোর্সড অন 26 জানুয়ারি, যেটা আমি কনস্টিটিউশনের সময়ও বললাম, এটার সাথেই সেম, ঠিক আছে, 1950-তে। ওকে, প্রিয়াম্বেলের অবজেক্টিভ কি ছিল? এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। অবজেক্টিভ কি ছিল? প্রিয়াম্বেলের অবজেক্টিভ হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি। ওকে, যেমন জাস্টিসের মধ্যে কি কি জাস্টিস বলেছিল? সেটা হচ্ছে আমাদের সোশিয়াল, পলিটিক্যাল আর ইকোনমিক্যাল, এই তিনটে। লিবার্টি থট এক্সপ্রেশন, ওরশিপ, বিলিফ অ্যান্ড ফেথ, ব্যাস। আর ইকুয়ালিটি তো জানি, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, এখনো আছে সেটা, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে। ফ্রেটার্নিটিটা ওরকম সেরকম কিছু না, ফ্রেটার্নিটিটা আমাদের ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, সেটা জেনে নাও।
ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এছাড়া ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম অনুযায়ী সেরকম কিছু নেই, তবে একটা জেনে রাখো যে অ্যামেন্ডমেন্ট একবারই হয়েছিল, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976-এ, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। এটা ইম্পর্টেন্ট হিসেবে নিতে পারো, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট যদি বলি, সেকেন্ড কনস্টিটিউশন ছিল 1976, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ওকে, এখানে 3টে কেস আছে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট না বলে আমি এখন আলোচনা করছি না। যেমন বেরিবারি ইউনিয়ন কেস, কেশবনন্দ ভারতী কেস, আর এলআইসি কেস, যেটা কেশবনন্দ ভারতী কেসকে কম্পেয়ার করেছিল, কনফার্ম করেছিল, সরি। সিএম হয় বা কেউ পিএম হয়, তো তাকে তো শপথ গ্রহণ করতে হয়। তো কে কার কাছে শপথ নিবে, কিভাবে শপথ নিবে, এগুলো যে নিয়ম কানুন, সেগুলো 3 নম্বরে লেখা আছে। রাজ্যসভার সিট কতগুলো থাকা দরকার, এটা 4 নম্বরে আছে, ঠিক আছে। তারপরে শিডিউল এরিয়াস 5 নম্বরে আছে। আদার শিডিউল এরিয়া মানে শিডিউল এরিয়াস মানে শিডিউল কাস্ট যেগুলো থাকে সেগুলো, ঠিক আছে। আদার শিডিউল এরিয়াস মানে আসাম, ত্রিপুরা, মিজোরাম আর হচ্ছে মেঘালয়, এই যে 4টে জায়গা আছে, এটা নিয়ে আলাদা আছে, 6 নম্বরে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ফেডারেল প্রভিশনস আর ল্যাঙ্গুয়েজ, কতগুলো ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল হতে হবে, অফিসিয়ালি কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আনঅফিসিয়ালি তো ওরকম বলা যায় না, কিন্তু অফিসিয়ালি মানে কতগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের কনস্টিটিউশনে আছে, সেই হিসাবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে সেটা 8 নম্বর শিডিউলে পড়ে, ঠিক আছে। অরিজিনালি 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন ল্যাঙ্গুয়েজ অরিজিনালি 14টা ছিল, ঠিক আছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট 22টা ল্যাঙ্গুয়েজ হয়েছে, ঠিক আছে। এবার আরো কিছু জিনিস আমি আলোচনা করি, যেমন সোর্স অফ দ্য কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছে, তো সেখানে যে নিয়মগুলো আছে সেগুলো সোর্স কোথায় থেকে, মানে ডক্টর বি আর আম্বেদকর যখন কনস্টিটিউশনটা রচনা করেন তখন কোথায় থেকে, কোন দেশ থেকে কি কি নিয়ে আমাদের কনস্টিটিউশন তৈরি করেছিল, সেইগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন দেখো, প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935,
এইখান থেকে কিন্তু প্রচুর জিনিস নেওয়া হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 যখন তৈরি হয়েছিল, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট একটা বানানো হয়েছিল, সেখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। ঠিক আছে, বেশিরভাগটা এখান থেকে নেওয়া হয়েছে। যেমন এমার্জেন্সি প্রভিন্স, যখন এমার্জেন্সি আসবে, এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সির যে কেসটা থাকে, যখন ন্যাশনাল এমার্জেন্সি হয় বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়, সেই এমার্জেন্সি যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এসেছিল। সেকেন্ড হচ্ছে সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়েছিল। পিসিএস, ফোর্থ অফিস অফ গভর্নর, গভর্নরের অফিস কোথা থেকে নেওয়া হয়েছিল? এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ফেডারেল স্কিম, এখান থেকে নেওয়া হয়েছিল। এই কটা নেওয়া হয়েছে। এবার চলে আসো তুমি। স্যার এই পিসিএসটা কি? হুম, পিসিএস নাকি একটা লিখলেন না, ওটার মানে ফুল ফর্মটা? আমাদের যেমন পিএসসি আছে আচ্ছা, সেরকমই প্রতিটা স্টেটের তো পিসিএস আলাদা 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 পিসিএস থাকে না, পাবলিক সার্ভিস কমিশন ওই রকম। আচ্ছা, এবার চলে আসো ইউকে থেকে কি কি নেওয়া হয়েছে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট, সেইটা আজ কিভাবে ফর্ম হবে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড কিংডম থেকে। ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ, আমরা কিন্তু দেশে সিঙ্গেল সিটিজেনশিপ ইউজ করি কেন? আমি এখন বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে আছি, সাপোজ করো আমাকে বিহার যেতে হচ্ছে বা ইউপি যেতে হচ্ছে, তাহলে কি আমার আলাদা করে কোনো ভিসা বা কিছু লাগছে? কিছু লাগে না। তো এটা হচ্ছে আমরা আমরা একটা ডকুমেন্টস নিয়ে আমরা ভারতের মধ্যে যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবো, যেটা আমেরিকাতে কিন্তু হয় না। আমেরিকা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ থাকে। ঠিক আছে, তো আমাদের ভারতে কি আছে? সিঙ্গেল সিটিজেনশিপ, এটা ইউকে থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, বাইক্যামেরাল পার্লামেন্ট, বাইক্যামেরালটা লিখে রাখি, ইম্পর্টেন্ট আছে। রিটস জারি করা, এগুলো কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ইউএসএ থেকে কি কি নিয়েছি? সব থেকে ইম্পর্টেন্ট ইউএস থেকে নেওয়া হয়েছে, যেটা এক্সামে খুব আসে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আমাদের মৌলিক অধিকার। প্রিয়াম্বেল, একটু আগে পড়ালাম, ইউএস থেকে নেওয়া হয়েছিল প্রিয়াম্বেল। কনসেপ্ট ইউএস থেকে নেওয়া হয়েছে। প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে আমাকে বলো, একটু আগে পড়ালাম। প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আচ্ছা, সেপারেশন অফ পাওয়ার, এটাও কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কি জিনিস এটা? সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে স্টেটের কাছে কি পাওয়ার থাকবে আর সেন্ট্রালের কাছে কি পাওয়ার থাকবে। এই যে সেপারেশনটা, এইটা ইউএস থেকে নেওয়া হয়েছে। কারণ ইউএস এর সেপারেশন অফ পাওয়ারটা খুব সুন্দর। তুমি বললাম না যে ওইখানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট যেতে ডকুমেন্টেশন কিন্তু লাগে, তো ওই জন্য কি হয়, ওদের পাওয়ারটা খুব সুন্দরভাবে সেপারেট করে রেখেছে। আচ্ছা, আর সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনই সর্বে সর্বা, এটাও ইউএস থেকে নেওয়া হয়েছে। জুডিশিয়াল রিভিউ, এটাও নেওয়া হয়েছে। দেন ইউএস থেকে সব থেকে বেশি নেওয়া হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল,
ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর কি ইলেকশন অফ হেড অফ দ্য স্টেট, মানে প্রেসিডেন্ট ইলেকশন। আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে স্টেট বলে কথাটা আলোচনা করব, স্টেট। এই স্টেট মানে কিন্তু তুমি ভারতের মধ্যে একটা স্টেট যেটা, ওইটা ভেবো না, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট। এখানে এই স্টেট মানে কিন্তু মাঝে মাঝে ভারতকেও বোঝাবে, ভারতকে একটা স্টেট হিসাবে কিন্তু কনস্টিটিউশনে বোঝায়, ঠিক আছে? তো যে যখন স্টেটের কথা বলা হবে পার্টিকুলারলি, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ স্টেট কথা বলছে, বা আমি বলে দেবো। আর যখন ভারতের কথা বলবে তখন তো স্টেট বললে তুমি বেশিরভাগ টাইমে বুঝে নেবে যে স্টেট মানে ভারতের কথাই বলা হচ্ছে। ওকে, প্রেসিডেন্টের ইলেকশন যখন হবে তখন প্রেসিডেন্টকে বের করার দায়িত্ব তাহলে ইউএসএন নেবে, তাহলে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, বহিষ্কার করা। নেক্সট, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অলসো, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্টও ইউএস থেকে নেওয়া হচ্ছে। এগুলো মনে রাখাটা একটু টাফ, তবে আমি বলবো যে রেগুলারলি রিভিশন মারতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে তোমাদের মোটামুটি মনে থেকে যাবে, অসুবিধা হবে না। এছাড়া ইম্পর্টেন্ট আছে যেমন কানাডা থেকে কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে। হুম, আমি সবগুলো লেখাচ্ছি না, সবগুলো ইম্পর্টেন্ট না, আর মনে করতেও তোমাদের অনেক টাইম যাবে। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। কনকারেন্ট লিস্ট কি জিনিস সেটা আমি বলে দেবো। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট, কিছু স্টেট লিস্টে কিছু জিনিস থাকে আর সেন্ট্রাল লিস্টে কিছু জিনিস থাকে। যেমন ধরে নাও আর্মি কিন্তু স্টেটের আন্ডারে না, সেন্ট্রালের আন্ডারে, তাহলে আর্মি সেন্ট্রালের লিস্টে থাকে, ঠিক আছে? এডুকেশন যেমন স্টেটের আন্ডারেও থাকে, সেন্ট্রালের আন্ডারেও থাকে। তো এডুকেশনটা হয়ে গেল কনকারেন্ট লিস্টের মধ্যে, মানে যেটা স্টেট আর হচ্ছে সেন্ট্রাল দুটোরই আন্ডারে থাকে, সেটাই হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়বে। তাছাড়া যেটা স্টেটের থাকবে সেটা স্টেটের, যেটা সেন্ট্রালের থাকবে সেটা সেন্ট্রালের। খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট সিটিং অফ টু হাউসেস, জয়েন্ট সিটিং অফ টু হাউসেস, এসআই। জয়েন্ট সিটিং অফ টু হাউস, দুটো হাউস একসাথে জয়েন করতে পারবে, সেটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর স্টেট অ্যান্ড সেন্টার, এদের মধ্যে ডিভিশন অফ পাওয়ার, এটাও কিছুটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, কিছুটা ইউএস থেকেও বলেছিলাম, আর অস্ট্রেলিয়া থেকেও কিছুটা নেওয়া হয়েছে। ওকে, এবার আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, আমি বড় লিখছি না, ওটা তোমরা পারবে, পরে আমি পড়াবো তখন বুঝতে পারবে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে একটা স্টেটকে চালানোর জন্য কি কি কার্য করতে হয়, কি কি থাকে না থাকে, সবকিছু ইচ এন্ড এভরিথিং ডিপিএসপির মধ্যে লেখা আছে, যেটা আমাদের কনস্টিটিউশনে পেয়ে যাবো। পরে আমরা নেক্সট দিন আমরা হয়তো কনস্টিটিউশনে পড়বো ডিপিএসপি, ঠিক আছে? আর্টিকেল 31 থেকে 51A এরকম কিছু আছে, তো পড়াবো তখন বুঝতে পারবে। আচ্ছা, এছাড়া রাশিয়া থেকে বা রাশিয়া বা ইউএসএসআর, তখনকার যেহেতু ইউএসএসআর নাম ছিল তো ইউএসএসআরও তুমি বলতে পারো। তবে রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ওকে,
5 year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এতদিন অনেক দিন ধরে হলো, 2017-তে না 15-তে মনে হয় লাস্ট, কি 11-তে মনে নাই আমার ঠিক, বন্ধ হয়ে গেছে 5 year প্ল্যান। ঠিক আছে, তারপরে নীতি আয়োগ শুরু করেছিল মোদী সরকার আসার পরে, মেবি 2015 লাস্ট ছিল। তো 5 year প্ল্যান স্বাধীনতার পর থেকে শুরু হয়েছিল। তো এই 5 year প্ল্যানের যে বুদ্ধিটা, আইডিয়াটা, সেটা কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল। ওকে, আর লাস্ট জাপান একটা লিখে নিই। আরো দুটো দেশ আছে, ওখান থেকেও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, যেমন ফ্রান্স আছে, ফ্রান্স থেকে রিপাবলিক সিস্টেম নেওয়া হয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, যেটা আমি প্রিয়াম্বেলে পড়ালাম, সেটাও ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে প্রেসিডেন্টের পাওয়ার নেওয়া হয়েছে, এমার্জেন্সি পাওয়ার। প্রেসিডেন্টের যে এমার্জেন্সি, প্রেসিডেন্ট এমার্জেন্সি যখন পড়ে যায় কোনো একটা স্টেটে, তখন ওই স্টেটের কোনো পাওয়ার থাকে না, পুরোটা প্রেসিডেন্টের হাতে চলে আসে। তো এই যে পাওয়ারটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর ফান্ডামেন্টাল রাইটস, যখন তোমার এমার্জেন্সি পড়ে যাবে না, প্রেসিডেন্ট এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল যখন কোনো একটা স্টেটে লাগু হয়ে যায়, তো সেই সময় কি হয়, ফান্ডামেন্টাল রাইটস যেটা থাকে আমাদের মৌলিক অধিকার, সেইটা কিন্তু আর কার্যকারী থাকে না। মানে আমরা যে বাড়ি থেকে বেরোচ্ছি, ঘুরছি ফিরছি, এগুলো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে। কিন্তু যখনই প্রেসিডেন্ট রুল লেগে যাবে, আমরা নিজেদের মতো কিচ্ছু করতে পারবো না, আমাদেরকে প্রেসিডেন্টের কথা অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, একমাত্র প্রেসিডেন্ট রুলেই আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা লঙ্ঘন করা হয়, তাছাড়া কোনোভাবেই আমাদের ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস পড়বো, তখন আমরা এগুলো আলোচনা করব। জাপান থেকে কি নেওয়া হয়েছে, রিপাবলিক সিস্টেম। মানে আমাদের যে প্রশাসন, ঠিক আছে, বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে কোনো প্রসিডিওর করবে না, করুক না কেন, প্রসিডিওর থাকবে। সেই প্রসিডিওরটা কি করে হবে, সেটা ল দেখে হবে, যে আমাদের লয়ে কি বলেছে, যে আমাদের কনস্টিটিউশনে কি বলেছে, যে কিভাবে প্রসেসটা আমাদের করতে হবে, সেইভাবেই কিন্তু জজকে কাজ করতে হবে। এমন না যে জজের মনে হলো ও চুরি করেছে, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি ও চুরি করেছে, ওকে আমি ফাঁসি দিয়ে দিই, হবে না। ও যদি জজ জেনেও থাকে, যদি কোর্টে প্রমাণ হয়েও যায়, ধরে নাও কোর্টে জজ বুঝতে পেরে গেল যে হ্যাঁ ওই আসামিটা ও দোষী, কিন্তু যদি ওর প্রতি কোনো প্রমাণ না থাকে, তবুও তাকে সে ছাড়তে বাধ্য। এখানেই কাজ করে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। ঠিক আছে, তাদের হাতেও কিছু করার থাকে না যদি না সঠিক প্রমাণপত্র যদি না থাকে। একমাত্র এই কারণে প্রচুর ক্রিমিনালস গুলো জজের হাত থেকে ছাড়া পেয়ে যায়। জজ নিজেও চায় না যে তাকে ছেড়ে দিই, কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়, কারণ তাদের প্রসিডিওর গুলো তাকে ল এ মেনেই চলতে হয়। ওকে, তো আমাদের প্রিয়াম্বেল অ্যান্ড শিডিউল পর্যন্ত আমি পড়লাম আজকে, আর মেকিং অফ কনস্টিটিউশন, হিস্ট্রি অফ কনস্টিটিউশন, এই দুটো আমরা কমপ্লিট করলাম। বাকি যেটা আছে কনস্টিটিউশনের, সেটা আমি নেক্সট ডেতে করাবো। আজকে আমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে, আর আরেকবার বলে দিই, আজকের ক্লাসটা যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, সেই জন্য ইউটিউবে হয়তো আমাদের লাইভ হচ্ছে এখন। আর নেক্সট ক্লাস থেকে আমাদের কমপ্লিটলি পুরো ক্লাসটাই গুগল মিটের মাধ্যমেই হবে, যেটা ওপেনলি সবার সাথে শেয়ার করা যাবে না। যারা একমাত্র আমাদের ব্যাচে আছে তারাই হয়তো দেখবে। তো তাদের যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই নিচে লিংক দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকও থাকবে, সেখানে জয়েন করে নেবে। আর আজকে যেগুলো আমরা কমপ্লিট করলাম সেগুলো, এবং প্রত্যেক দিনের আমাদের যেগুলো থাকবে, পড়ানো হবে, সেগুলোর রেকর্ডেড ভিডিও প্লাস পিডিএফ নোটস সব কিছুই কিন্তু সেই গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তো তোমাদের বলবো যে কি তোমরা অবশ্যই জয়েন করে যেও। ঠিক আছে, আজকের জন্য ক্লাস এতটাই থাকলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট। ওকে, গুড নাইট।